সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান আত্মঘাতী হবে বলছেন বিশেষজ্ঞরা। সামাজিক আইন শৃঙ্খলা অনেক কিছু জড়িত ওই নির্বাচনের সাথে, আর তার সাথে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনের কোনো এজেন্ডার মিলে না। এটা একটা ভালো পদ্ধতি হিসেবে, একটা ভালো গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে জাতীয় নির্বাচনের জন্য। আমরা এইটা ছাড়াও আরো বিবিধ কারণে আমরা স্থানীয় নির্বাচনের কথা আগে বলছি। পিলখানা হত্যা মামলায় সাজা শেষে মুক্তি মিলছে না 400-র বেশি আসামির। আটকে আছেন বিস্ফোরক মামলায় ধীর গতিতে সাক্ষ্য গ্রহণ। বাস মালিকদের অনীহায় দেশ যুগেও চালু হয়নি রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল। শহরের ভেতরেই চলছে যত্রতত্র পার্কিং। এবং ট্রাম্পের শপথের আগে অবৈধ বাংলাদেশিদের মধ্যে উৎকণ্ঠা। স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি ইসরাত মুক্তি। প্রধান উপদেষ্টা একই সাথে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বললেও রাজনৈতিক দলগুলো বলছে সংসদ নির্বাচনের আগে যে কোনো নির্বাচন দেশের রাজনীতিতে সংকট তৈরি করবে। তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথাও বলছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের জন্য তা হবে আত্মঘাতী। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে, এই নিয়ে সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি কিংবা বিশেষজ্ঞদের মধ্যে চলছে নানামুখী আলোচনা। আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। একটি শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার জন্যই নির্বাচন দরকার এবং অবশ্যই নির্বাচন প্রক্রিয়া আমার মনে হয় যে এখনই পরিস্থিতি আছে। মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন প্রয়োজন রাজনৈতিক ঐক্যের, সে সময়ে নানা ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অবস্থান স্পষ্ট। এমন অবস্থায় প্রশ্ন ছিল বিএনপির এই সিনিয়র নেতার কাছে, কেন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে নয়। রাজনৈতিক জটিলতা তৈরির সাথে ভোটারদের মধ্যে বিরূপ প্রভাব পড়ার কথা জানান তিনি। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যারা সরকার প্রতিষ্ঠা করবে তারা জনগণের সরকার। তারা যদি সিদ্ধান্ত নেয় যে আগের যে স্থানীয় সরকার নির্বাচন সঠিক হয় নাই, তাহলে এটা কি সুখকর হবে কিনা? সামাজিক আইন শৃঙ্খলা অনেক কিছু জড়িত ওই নির্বাচনের সাথে, আর তার সাথে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনের কোনো এজেন্ডার মিলে না। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বলছেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তাদের দল। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার দুটো নির্বাচনের প্রস্তুতি একই সময়ে নিলেও সংস্কারের পর জাতীয় নির্বাচনে মনোযোগী হবার পরামর্শ তার। কোনটা আগে কোনটা পরে, ওই যে ডিম আগে না মুরগি আগে, সেই জায়গায় ঘুরপাক না খেয়ে দেশের স্বার্থ কোনটা কল্যাণকর, কোনটা বেশি জনগণের চাওয়া পাওয়া, সেটাকে প্রায়োরিটি দিয়ে বিবেচনা আনতে হবে। কোন ইলেকশনটা আগে করবেন পরে করবেন, এটা ডিক্লারেশনটা আসলে এটা বোঝা যাবে। তবে ফোকাসটা জাতীয় নির্বাচনের, সবাই বলছে। আর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটির এই তরুণ নেতা বলছেন, দ্রুত সময়ে প্রান্তিকের জনভোগান্তি ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগে প্রয়োজন স্থানীয় সরকার নির্বাচন। এটা একটা ভালো পদ্ধতি হিসেবে, একটা ভালো গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে জাতীয় নির্বাচনের জন্য। আমরা এইটা ছাড়াও আরো বিবিধ কারণে আমরা স্থানীয় নির্বাচনের কথা আগে বলছি। শিক্ষার্থীদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ার দূরত্ব স্পষ্ট। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত হবে সরকারের জন্য আত্মঘাতী। এরপরও কোন নির্বাচন আগে হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মতামত ও গঠিত কমিশনের ঐকমত্যের উপর। সবকিছু পরিবেশের পর নির্ভর করবে, রাজনৈতিক দলগুলোর ইচ্ছার পর নির্ভর করবে, কমিশনের তাদের কোনটা করতে তারা সুবিধা বোধ করছে। এই সময়ে স্থানীয় নির্বাচন হবে একটা মারাত্মক রক্তারক্ত নির্বাচন। এই রক্তারক্তি নির্বাচন করে যদি সে জাতীয় নির্বাচন করতে চায়, মানে এই সরকারের ব্যর্থতা তৈরি হয়ে যাবে স্থানীয় নির্বাচনে। সে তো আর জাতীয় নির্বাচন করার ম্যান্ডেটটাই সুযোগ পাবে না।
স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের নজির না থাকলেও নবগঠিত ইসি বলছে প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা। রাজনীতির মাঠে চর্চা যখন আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, সে আলোচনার মাঝে বিশেষজ্ঞদের মত জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের রাজনীতিতে নতুন করে সংকট তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের একই সময়ে দুটো নির্বাচন করার সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ভবিষ্যৎ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ড মামলায় সাজা খাটার পরও বিস্ফোরক আইনের মামলায় আসামি হওয়ায় আটকে আছে প্রায় 450 জনের জামিন। রোববার এই আসামিদের জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ হবে। তবে 15 বছরে 1300 সাক্ষীর মধ্যে মাত্র 283 জনের সাক্ষ্য নিতে পেরেছে রাষ্ট্রপক্ষ। জামিন না দেয়াকে মানবাধিকার লঙ্ঘন বলছেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে আলোচিত এই মামলা নিষ্পত্তি করতে সরকার আন্তরিক বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাব্বি হোসেনের প্রতিবেদন। রাজনৈতিক মামলার বাইরে দেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সমালোচিত মামলার মধ্যে 2009 সালের পিলখানা হত্যা মামলা অন্যতম। সেই হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার 15 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি এর বিচার কাজ। হত্যা মামলায় 850 জন আসামির মধ্য থেকে বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয় 834 জনকে। হত্যা মামলার সঙ্গে এই মামলাটির বিচার কাজ শুরু হয়েছিল 2010 সালে। আলোচিত এই মামলার প্রায় 1300 সাক্ষীর মধ্যে গত 15 বছরের রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করতে পেরেছে মাত্র 283 জনকে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্ট থেকে খালাস পান 283 জন। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 228 জনকে, যাদের প্রত্যেকের সাজা খাটা শেষ হলেও শুধুমাত্র বিস্ফোরক আইনের মামলার কারণে আটকে আছে প্রায় 450 আসামির জামিন প্রক্রিয়া। আদালতে জামিনের আবেদনের পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলো রাজপথে নেমেছে বারবার, তবুও আলোর মুখ দেখেননি তারা। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ চলছিল বকশীবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে। দীর্ঘদিন এই মামলার সাক্ষ্য গ্রহণও বন্ধ ছিল। 5 আগস্টের পর তার কয়েকটি শুনানি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। গত 9 জানুয়ারি বকশীবাজার অস্থায়ী আদালতে জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা পণ্ড হয় এজলাসে আগুন লাগা ও মাদ্রাসা শিক্ষার্থীদের তোপের মুখে। জামিন শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, যত দ্রুত সম্ভব সাক্ষ্য গ্রহণ শেষ করে বহুল আলোচিত এই মামলাটি নিষ্পত্তি করা হবে। সরকার পক্ষ, সংশ্লিষ্ট যারা আছেন এবং প্রসিকিউশন টিম হিসাবে আমরা সবাই প্রস্তুত এবং আন্তরিক যে আমরা চাই এটা আইনের স্বাভাবিক গতিতে চলমান থাকুক। যতদিন মামলাটা রায়ের পর্যায় পর্যন্ত না যায় ততদিন পর্যন্ত এটা সাক্ষ্যজনী থাকবে। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, আওয়ামী সরকারের আমলে খালাস পাওয়া ও সাজা ভোগ করা ব্যক্তিদের জামিন নিয়ে গড়িমসি ও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। সাজা ভোগ শেষ হওয়ার পরও কারাগারে আটকে থাকা মানবাধিকার লঙ্ঘন। ভুক্তভোগী পরিবারগুলোকে বাঁচাতে দ্রুত মামলাটি নিষ্পত্তি প্রয়োজন। আইনানুগ সকল পন্থা তাদের বিবেচনা নিয়ে ছেড়ে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেটাকে ব্যবহার না করে আবারও তাদেরকে আটকে রাখা, এটা চরম তামাশা করা হচ্ছে তাদের সাথে, তাদেরকে উপহাস করা হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তারা কোনো অন্যায় করেন নাই, অবিচার করেন নাই, কোনো জুলুমের শিকার হচ্ছেন তারা প্রতিনিয়ত। এই মজলুম মানুষগুলোকে তারা দেখবেন, এটা আমরা আশা করছি। বহুল আলোচিত এই মামলার বিচার কার্য সরিয়ে নেওয়া হয়েছে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে। 19 জানুয়ারি এই মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ করা হবে। 350 জনের মতো জামিনের আবেদন করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বাম সংগঠন ও লাল সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাত 12:30টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। মিছিলগুলো একত্রিত হয়ে টিএসসির রাজ্য ভাস্কর্যে জড়ো হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, ছাত্র ইউনিয়ন সহ বাম সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদের প্রতিরোধের ঘোষণা দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহিন সরকার সহ বেশ কিছু ছাত্রনেতা। পরে মিছিল নিয়ে হলে হলে চলে যান শিক্ষার্থীরা। এরপর তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেঘমল্লার বসুর কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করেন।
গত পরশু দিনের এনসিডিবির হামলার সাথে মেঘমাল্লার বছর সংযোগ আছে কিনা এটা খোঁজে দেখা হবে। নতুন এই বাংলাদেশে স্পষ্টভাবে বলে দিতে চাই, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব না। মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয় নিয়ে যে আওয়ামী লীগের স্ট্যান্ড, তাদের যে ন্যারেটিভ, সেটি এখনো এরা প্রচার করে যাচ্ছে। স্পষ্টতই এইখানে আমরা যারা 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করি, তাদের সাথে আদর্শিক সংঘাত রয়েছে। বাস মালিকদের অনীহা আর যথাযথ পদক্ষেপের অভাবে দেড় যুগ পেরিয়ে গেলেও রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল পূর্ণাঙ্গ রূপে চালু করা যাচ্ছে না। এতে শহরের ভেতরে যত্রতত্র চলছে গাড়ি পার্কিং, ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাসুম আক্তার। রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র শিরোইল বাস টার্মিনাল মোড়। একদিকে রাজশাহী রেলওয়ে স্টেশন, অন্যদিকে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলোর টিকিট কাউন্টার। ভোর থেকে মাঝরাত পর্যন্ত হাজারো যাত্রীর পদচারণায় মুখর থাকে এই পথ। টার্মিনাল থেকে ত্রিমুখী রাস্তা দখলে রাখা সারি সারি বাস, সেই সাথে যত্রতত্র গাড়ি থামিয়ে ওঠানো হয় যাত্রী। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। ওই নওদাপাড়া বাস স্ট্যান্ডে যদি স্থানান্তর করা হয় তাহলে নগরবাসীর জন্য সুবিধা হবে। যে কোনো একটা বড় গাড়ি যদি ঢুকে গোটা জ্যাম লেগে যায়। তবে টার্মিনালে জায়গা সংকট সহ নানাবিধ অজুহাত সড়ক পরিবহন মালিক শ্রমিকদের। বাস টার্মিনালটি স্থানান্তর না করে সংস্কারের দাবি তাদের। জীবনে নিরাপত্তাহীন রাস্তা এটা একটা, মানে যে কোনো ছিনতাই, চুরি, বিভিন্ন সমস্যা লেগেই থাকে। যাত্রীরা আমাদের ভাড়া দিতে চায় না, দিতাই কিন্তু আমরা রাস্তার এপার থেকে গাড়িগুলো ছাড়ি। নগরীর উপকণ্ঠ নওদাপাড়ায় 7.4 একর জায়গায় নির্মিত বাস টার্মিনালটি পুরোপুরি চালু হয়নি। পরিত্যক্ত অবস্থায় নষ্ট হচ্ছে টিকিট কাউন্টার, যাত্রীদের বসার স্থান সহ অন্যান্য অবকাঠামো। এছাড়া সংস্কারের অভাবে যাত্রী সেবায় যা হয়ে উঠেছে অনিরাপদ। দেখতে পাচ্ছেন কি অবস্থা গাড়িগুলোর মধ্যে, টার্মিনালের কোন দেখছেন না, গাড়িগুলো তুলছে তাও একটা জায়গাও ঠিক না। গাড়িগুলো বের করতে লেগে আমাদের গাড়ির অনেক ক্ষতি হয়। বর্ষার সময় এখানে পানি জমে থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। পরিবহন খাতকে সুশৃঙ্খল করতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পর্যাপ্ত জায়গা বরাদ্দ সহ সব পক্ষের সমন্বয়ে প্রশাসনের সহযোগিতা চান পরিবহন নেতারা। পুলিশ কমিশনার মহোদয় নিজে ওখানে তদন্ত করছেন এবং আমরা যাওয়ার জন্য এগ্রি। আর এইখানে যে যানজটটা হচ্ছে বেশি করে, আমাদের যে ফ্লাইওভারটা হচ্ছে, এই কারণে এই দিক দিয়ে একটা রোড বন্ধ, ওইখান দিয়ে একটা রোড বন্ধ, এগুলো ক্লিয়ার হওয়ার পরে আর ওইখানে ঘর হলে আমরা যাবো, আলটিমেটলি চলে যাবো, কারণ শহরটা তো আমাদের বুঝতেছেন যে যানজট হচ্ছে। তবে প্রশাসন বলছে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিবহন মালিক শ্রমিক সহ অন্যান্য দপ্তরের সমন্বিত উদ্যোগে এ সমস্যার সমাধান সম্ভব। এখন যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন আমাদের রাজশাহীতে, তারাও যদি স্থানীয় প্রশাসনের সাথে এবং বাস ট্রাক মালিক সমিতির সাথে একটা যদি আপনার যোগাযোগ বা সমন্বয় করেন, যে টার্মিনালটা কত দ্রুততম সময়ে আপনার শহরের এই শিরোইল থেকে নওদাপাড়া টার্মিনালে নেওয়া যেতে পারে। রাজশাহী নগরীর যানজট নিরসন ও উন্নত পরিবহন সেবা নিশ্চিতে 7 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয় নওদাপাড়া আন্তজেলা বাস টার্মিনাল, যেখানে একসঙ্গে প্রায় 500 বাস পার্কিং করা সম্ভব। মাসুম আক্তার, এখন রাজশাহী। মেহেরপুরে মাঘের শীত আর উত্তরের হিমেল হাওয়া বিপাকে ফেলেছে কৃষি শ্রমিকদের। ঠান্ডার প্রকোপে এরই মধ্যে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এতে শীতকালীন সবজি সহ বড় আবাদ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ বিষয়ে আরও জানাতে মেহেরপুর সদর উপজেলার গভীপুর মাঠ থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। মুন্না, শ্রমিক সংকটে কৃষিকাজে কী ধরনের প্রভাব পড়েছে জানাবেন, একই সঙ্গে এ বাবদ কৃষকের খরচ কতটা বাড়বে? মুক্তি, আপনাকে জানিয়ে রাখি, মাঘের শেষে কিন্তু এখন পৌষের শেষে এখন কিন্তু মাঘের দাপট চলছে। মাঘের দাপটের সাথে উত্তরের হিমেল হাওয়া জনজীবনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে তুলেছে। এর ফলে সবচাইতে বেশি বিপাকে পড়েছে যারা মাঠের শ্রমিক, বিশেষ করে যারা চাষি, তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। আমি যদি আপনাকে আজকের কথা বলি, আজ সকাল 6টায় মেহেরপুরে
সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকে চাইতেও কিন্তু কিছুটা কম। গতকালকে মেহেরপুরের তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ক্ষেত্রে এই যে তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে, পাশাপাশি এখন 8টা পার হয়ে গেলেও কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে মাঠে, বিশেষ করে মাঠে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। সাথে উত্তরের হিমেল হাওয়া কিন্তু জনজীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। এর ফলে মাঠে যারা কাজ করছে, বিশেষ করে এখন কিন্তু বোরো ধান লাগানোর ভরা মৌসুম চলছে। গত সপ্তাহ থেকে মেহেরপুরের বিভিন্ন মাঠে বোরো ধান লাগানো শুরু হয়েছে, কিন্তু অতিরিক্ত শীতের কারণে যেহেতু বোরো ধান লাগানোর জন্য কাদা পানিতে নেমে কাজ করতে হয়, তাই অনেক শ্রমিকই কিন্তু কাজ করতে পারছে না। আবার আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এক বিঘা জমিতে ধান লাগাতে মোটামুটি 8 থেকে 10 জন শ্রমিকের প্রয়োজন হয়, কিন্তু যেহেতু শ্রমিকের সংকট রয়েছে, নিয়মিত যে তাদের ভাতা সেটা 500 টাকা করে হলো 600 বা 700 টাকা করেও কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না। এর ফলে প্রতি বিঘাতে 1 থেকে 1,500 টাকা অতিরিক্ত খরচ হয়ে যাবে চাষিদের। আবার আমি যদি আরেকটু বিষয় জানিয়ে রাখি, এখন কিন্তু শীতকালীন যে সবজি সেটি কিন্তু মেহেরপুরের বিভিন্ন মাঠ জুড়ে রয়েছে। এই মাঠের সবজি কিন্তু পরিচর্যার জন্য পর্যাপ্ত পরিমাণ শ্রমিক কিন্তু পাচ্ছেন না চাষিরা, যার ফলে সবজি চাষিরাও কিন্তু এক ধরনের হুমকির মধ্যে পড়ে যাচ্ছে, কারণ পরিচর্যার কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে যারা চাষি তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে রয়েছে অতিরিক্ত শীতের কারণে। মুক্তি, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি। আমাদের সঙ্গে মুজাহিদ আল মুন্না যুক্ত ছিলেন মেহেরপুর থেকে। এদিকে সিরাজগঞ্জে শীতের তীব্রতার সাথে সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন রিফাত রহমান। রিফাত, ঠান্ডাজনিত রোগীরা হাসপাতালে বেড সহ যথাযথ চিকিৎসা পাচ্ছেন কিনা জানাবেন। একই সঙ্গে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা সম্পর্কে আপনি জানতে পেরেছেন কিনা? মুক্তি, উত্তরের হিমেল হওয়ায় কিন্তু জবুথপ অবস্থা সিরাজগঞ্জের জনজীবনে, বিশেষ করে এই যে ঠান্ডার তীব্রতা বেড়েছে, এতে করে কিন্তু ঠান্ডাজনিত বিভিন্ন যে রোগ, সেই রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই কিন্তু হাসপাতালে ভিড় করছে রোগীরা। বিশেষ করে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু এবং বৃদ্ধরা। আমরা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে কথা বলেছি, গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে 24টি শিশু এই ঠান্ডা, নিউমোনিয়া এবং ডায়রিয়া কিন্তু তারা নিচ্ছেন। বিশেষ করে ডায়রিয়ার রোগীর থেকে কিন্তু ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা এখানে বেশি রয়েছে এই হাসপাতালে। এবং সিরাজগঞ্জের যেহেতু সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এখানে আসলে পর্যাপ্ত বেড ব্যবস্থা রয়েছে, যে কারণে আসলে চিকিৎসা পেতে কোনো বেগ পেতে হচ্ছে না। তবে যেহেতু রোগীর চাপ বেড়েছে, সেক্ষেত্রে আসলে ডাক্তাররা সঠিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে রোগীরা যেটি জানিয়েছেন যে আসলে সিরাজগঞ্জ যেটা দেখেছি যে শীতের শুরুতে সিরাজগঞ্জের এই দুই হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে রোগী ভর্তি হয়েছিল। আমরা দেখেছি যে শতাধিক রোগীও কিন্তু সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে এই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তবে কিছু রোগী কমে এসেছিল, আবার যেহেতু শীতের তীব্রতা বেড়েছে, আবার কিন্তু এই জ্বর ঠান্ডায় আক্রান্ত হয়ে এই হাসপাতালগুলোতে রোগীরা ভর্তি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ যেহেতু যমুনা নদী বেষ্টিত এলাকায়, এই অঞ্চলে আসলে শীতের তীব্রতা বেশি থাকে, পাশাপাশি উত্তরের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়াও বেশি থাকে, যে কারণে আসলে এই যে চরাঞ্চলের মানুষ, এই মানুষগুলো কিন্তু আসলে এই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয় বেশিরভাগ সময়। পাশাপাশি তারা আসলে যেহেতু দিনমজুর, তারা আসলে মাঠে কাজ করেও কিন্তু খেতে তাদের অনেকটাই কষ্ট অনুভব হয়। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 6টায় তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে এবং তাপমাত্রা আরো কিছুটা কমবে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। তো মুক্তি, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রিফাত রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে। খুলনায় বেড়েছে মাছের সরবরাহ। সব ধরনের মাছের দাম কেজিতে কমেছে 20 থেকে 50 টাকা। তবে বাজারে মিলছে না আশানুরূপ সামুদ্রিক মাছ। বিস্তারিত জানাতে রূপসা মাছের আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন নদী ও চাষের মাছের দরদাম কেমন? উজ্জ্বল, গত কয়েকদিন ধরে কিন্তু মাছের দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বাজারে। আজকে মাছের যে দাম
তাতে কিন্তু প্রতি কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে বাজারে যে পরিমাণ মাছ থাকার কথা রয়েছে সেই পরিমাণ মাছ কিন্তু নেই বলে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন। তবে মাছের যে সরবরাহ সেটি কিন্তু এই যে শীতের যে সময়টা রয়েছে এই সময়টাতে কিন্তু একেবারেই কিন্তু ভালো থাকে। তবে সেই আশানুরূপ মাছ কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু পাচ্ছেন না, যার ফলে কিন্তু মাছের দাম কিছু কিছু মাছের দাম কমেছে, আবার কিছু কিছু মাছের দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখানে আজকে যদি কয়েকটি মাছের কথা বলি, যেমন আজকে পাবদা মাছ কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 320 টাকা করে, যেটি কিন্তু গত কয়েকদিন আগে বিক্রি করা হচ্ছে 350 টাকা করে। এছাড়াও পাঙ্গাস মাছ আজকে 180 টাকা, যেটি কিন্তু গত কয়েকদিন আগে 220 টাকা করে বিক্রি করা হয়েছে। এছাড়াও ট্যাংরা রয়েছে, চাষের রুই রয়েছে, তেলাপিয়া রয়েছে, সব ধরনের মাছে কিন্তু কিছুটা হলেও দাম কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা যেটি বলছেন যে এখানে মূলত চাষের যে মাছ রয়েছে সেই মাছের পরিমাণই কিন্তু আজকে বেশি। সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি কিন্তু আজকে অনেকটাই কম রয়েছে এবং আজকে এই কম থাকার কারণে কিন্তু এখানে চাহিদা মাফিক কিন্তু সরবরাহ করতে পারছেন না এখানকার ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন যে মূলত সমুদ্রে এই যে শীত পড়েছে, ঠান্ডা পড়েছে, ঠান্ডার কারণে কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না এখানকার যারা মাছ ধরতে যায় জেলেরা, তারা এর কারণে কিন্তু বিশেষ করে যে নদী বা সমুদ্র থেকে যে মাছ বাজারে আসে সেই মাছের পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে এবং এই কম থাকার কারণে কিন্তু এখানে মাছের যে মূলত যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে বললে চলে। তবে সরবরাহ কম থাকলেও কিন্তু মাছের যে দাম সেটি কিন্তু মূলত স্বাভাবিকভাবে যেটা থাকে সেটি রয়েছে এবং ক্রেতাদের কিছুটা অভিযোগ রয়েছে যে মাছের দাম কিন্তু আরও কমাতে হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক বরিশাল বাকেরগঞ্জ ও বরগুনার আঞ্চলিক মহাসড়ক, কিন্তু দীর্ঘ সময় পার হলে এই সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। উপরন্তু ভারী পণ্যবাহী যানবাহন চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কগুলো। ওজন স্কেল স্থাপনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য প্রসারে সড়কটিকে 4 লেনে উন্নীতের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ পয়েন্ট থেকে একটি সরু সড়ক চলে গেছে বরগুনার দিকে। এই সড়কটি ঢাকা বা বরিশালের সাথে বরগুনার সরাসরি যোগাযোগের একমাত্র পথ। বাকেরগঞ্জ বরগুনা সড়কটি 2024 সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হয়, কিন্তু সড়কের প্রস্থ মাত্র 18 ফুট। 55 কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে 45টি বাঁক। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি জেলার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। বাকেরগঞ্জ যাওয়ার পথে 40 থেকে 50টা বাঁক আছে, তো যখন আমরা বাঁকগুলো ক্রস করি তখন মনে হয় এই বুঝি পড়ে গেল, এই অ্যাক্সিডেন্ট হওয়ার একটা খুবই সমস্যায় ভুগছি আমরা। তো যদি রাস্তাটা প্রশস্ত করা হয় বা বড় করা হয় তাহলে আমাদের জন্য যোগাযোগ করাটা সুবিধার হবে। বাকেরগঞ্জ থেকে বরগুনা আসতে 50 কিলো জায়গা, এখানে ঢোকার পরে 2 ঘন্টার উপরে সময় লাগে এবং মাঝে মাঝে কিছু বাজার আছে, এই বাজারগুলোতে অটোতে খুব ঝামেলা করে। আমাদের একটি সমস্যাই আমরা পর্যটন শিল্পকে পুরোপুরি বিকশিত করতে পারছি না, সেটি হচ্ছে বরিশালের সাথে বা বাকেরগঞ্জের যে হাইওয়ে, সেই হাইওয়ের সাথে বরগুনার যোগাযোগটা খুব সরু সড়ক। এই সড়ক ধরে গাড়ি আসতে অনেক কষ্ট হয়। একদিকে আঁকাবাঁকা সড়কটা এখান থেকে চলে গেছে বহুদূর, আর একদিকে এই সরু সড়ক ধরেই পটুয়াখালী কিংবা বরগুনার ভারী পণ্যবাহী ট্রাকগুলো চলাচল করে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। অচিরেই ব্যাহত হতে পারে বরিশাল বাকেরগঞ্জ বরগুনার সড়কে যোগাযোগ ব্যবস্থা। সড়কটিতে ধারণ ক্ষমতা অনুযায়ী যান চলাচল নিয়ন্ত্রণে দিনের বেলায় পুলিশের নজরদারি থাকলেও গভীর রাতে দেখার জন্য কেউ থাকে না। সড়কের ধারণ ক্ষমতা মাত্র 25 টন হলেও নিয়ম অগ্রাহ্য করে চলাচল করে 40 থেকে 50 টন ওজনের পণ্যবাহী ট্রাক। ওজন স্কেল না থাকায় পুলিশ বিভাগকেও মাঝে মধ্যেই পড়তে হয় বিড়ম্বনায়। জায়গা থেকে আমি লোড করেছি গাড়ি, ও জায়গাতে প্রায় আরো 50-টা গাড়ি আসবে,
কোথা থেকে খালি এক জায়গা থেকে, আর তো বিভিন্ন জায়গা থেকে লোড হয়। আমতলি মোড় থেকে সরাসরি গেলে আপনার পায়রা সেতু হয়ে যাওয়া লাগবে। ওইদিকে স্কেল আছে, এইদিকে স্কেল নাই। ওভারলোড ধরে যখন বেশি মাত্রায় ওভার নেই তখন। বরগুনা জেলায় কোনো ওয়েইং স্কেল নাই, সুতরাং একটা গাড়িকে কিন্তু হুট করেই আমরা মানে যেটা দৃষ্টিগোচর হচ্ছে যে ওভারলোড, বাট এটা কিন্তু কাগজ কলমে আমি প্রমাণ করতে পারছি না। তো এখানে একটা ওয়েইং স্কেল স্থাপন করা প্রয়োজন। সড়কটি ঘিরে নানা পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক সহ সড়ক ও জনপথের বিভাগীয় কর্মকর্তারা। এটার আওতায় এই সড়কটি প্রশস্তকরণের কার্যক্রম এবং বাঁকগুলোকে সোজা করা যায় কিনা সে বিষয়ে ওদের একটা প্রজেক্টের কার্যক্রম চলছে বলে আমাদের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন। ইতিমধ্যে আমরা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আমরা চিঠি দিয়েছি এই আঞ্চলিক সড়কটিকে যেন 4 লেনে রূপান্তর করে এবং এটাকে যেন সড়কটিকে যেন পুরোপুরি যে বাঁকগুলোকে অপসারণ করে যেন এটাকে সোজা করতে পারে। এই সড়কটিকে আঞ্চলিক মহাসড়ক মানে উন্নয়নের লক্ষ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা ফিজিবিলিটি স্টাডি কার্যক্রম চলমান রয়েছে। সেই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে ডিজাইন এবং অন্যান্য প্রক্রিয়া সমাপনান্তে এটার প্রকল্প গ্রহণের জন্য ডিপি এবং অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে। বরিশাল বাকেরগঞ্জ বরগুনা আঞ্চলিক মহাসড়কটি 4 লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। ফরিদপুরে কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সমলয় পদ্ধতিতে বোরো ধানের আবাদ। কৃষি প্রণোদনার আওতায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে কমেছে শ্রম এবং খরচ। এতে নতুন আশার আলো দেখছেন কৃষকরা। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। প্রচলিত পদ্ধতির পরিবর্তে প্লাস্টিকের ট্রেতে বীজতলা তৈরি করে রাইস প্লান্টারের মাধ্যমে চলছে সমলয় পদ্ধতিতে ধানের চারা রোপণ। সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় ফরিদপুর সদর ও বোয়ালমারী উপজেলার 100 একর জমিতে এই চাষাবাদ শুরু হয়েছে। মেশিনের সাহায্যে চারা রোপণ থেকে ধান কাটা সবই হবে যান্ত্রিকভাবে। ধানের ক্ষেত্রে বেশি খরচ হয় রোপণ ও কাটায়। এ কারণে যন্ত্রের মাধ্যমে কাজ হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন বেশি। এই পদ্ধতিতে 1 হেক্টর জমিতে রোপণ ও কর্তনে সাশ্রয় হবে 26 থেকে 28 হাজার টাকা। জমি লাগাবে গেলে 5-6টা পরিত লাগে, আর মেশিন দিয়ে তো 5-6টা লাগে না। তাহলে আধা ঘন্টার ভিতরে 1 পাই জমি লাগানো আসছে। তাহলে এর স্যার ভালো সাহায্য আমরা কিভাবে পাবো? বিঘা প্রতি আপনার হাতে রোপণের সাথে 1 মণ ধান মানে 40 কেজি ধান বেশি হয়। এ হইতেছে। আর একটা বিষয় হইতেছে জায়গা কম হয়, পানি কম লাগে, তো গ্রাহকের একটু মানে সাশ্রয় হয়। ফলন ভালোভাবে মানে যেটুকু ইঞ্চি মানে পরিমাণ থাকতে উচিত এতটুকু কিছু না করে মানে ফর্মুলা যায় মানে এই জন্য। কৃষি বিভাগ জানায় সমলয় পদ্ধতিতে হাইব্রিড ধানের আবাদে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে সরকার। এতে কৃষকদের আগ্রহ বাড়ছে। ফলন বেশি ও শ্রমিক কম লাগায় আবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা। কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে যন্ত্র চালাইতে গেলে এরকম একটা জায়গার দরকার হয়, ছোট জমিতে চাষ করা কষ্টকর, যে কৃষক যদি গ্রুপ ভিত্তিক এরকম ফসল উৎপাদন করে তাহলে ফসলের উৎপাদন বাড়বে এবং যে সমলয়ের যে থিম এটা হচ্ছে সাকসেস হবে। এবং আর একটা জিনিস যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আমি যদি একসাথে যদি যে কোনো একটা ফসল চাষ করি তাহলে দেখবো যে এটার কিন্তু রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণও কিন্তু কম হয়, কারণ মাঠে ব্যাপক এলাকায় একটা ফসল থাকে যার ফলে কিন্তু সেটার রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ কম হবে আর কি। কৃষিতে যান্ত্রিকরণ ছাড়া সামনে এগোনো সম্ভব না উল্লেখ করে জেলা প্রশাসক বললেন, সমলয় পদ্ধতি সহ কৃষির যে কোনো উদ্ভাবনে সহায়তা করতে প্রস্তুত তারা। দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে, তো সেই হিসাবে কৃষিতে আধুনিকায়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ছাড়া কোনো বিকল্প নেই। তারই অংশ হিসেবে আজকে এখানে আমরা এসেছি এবং কৃষকদের মধ্যে প্রণোদনার অংশ হিসেবে এই কৃষি যে যান্ত্রিকরণ সেটা তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেছি। চলতি মৌসুমে ফরিদপুরে 24,850 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্য ঠিক করা হয়েছে। এখন ফরিদপুর। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাই বড় বড় শহরগুলো সেজেছে নতুন সাজে। কাজে নেমেই বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনবেন রিপাবলিকান প্রেসিডেন্ট। জানিয়ে আছে আলোচনা সমালোচনা দুটোই। বাংলাদেশি সহ অবৈধ অভিবাসীরা যেমন সংকটে পড়বেন, তেমনি সুবিধা পাবেন স্থায়ী বাসিন্দা ও ব্যবসায়ীরা। প্রভাব পারবে ইলন মাস্ক, জেফ বেজোস ও মার্ক জুকারবার্গদের মতো বিলিয়নিয়ারদের। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাবেন সৈয়দ ইফতেখার। আমেরিকার ঢাকা খ্যাত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের কর্মব্যস্ত দিন।
শত কাজের মধ্যেও সামান্য অবসরে আলোচনার বিষয়বস্তু দায়িত্ব নিয়ে কি পরিবর্তন আনতে যাচ্ছেন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। কারণ প্রথম দফার শাসন আমলে ভালো মন্দ দুই অভিজ্ঞতারই সাক্ষী প্রবাসী বাংলাদেশিরা। যুদ্ধ পরিস্থিতি আই থিঙ্ক ভালো হয়ে যাবে। অলরেডি একটা গাজার মধ্যে যে একটা সমস্যা ছিল সেটা সমাধানের পথে, তার মনে করি এটা একটা ভালো দিক। আর হচ্ছে আপনার জবের ব্যাপারটা, জব এখন তো দেখা গেলো যে অনেক লোক বৈশা আছে। দেশ নিয়ে ভাবেন বলেই পোশাক খাতের সাম্প্রতিক পিছিয়ে পড়ার খবরে ব্যথিত তারা। আর তাই ঢাকার পক্ষ থেকে রপ্তানি বাড়াতে ওয়াশিংটনে নতুন প্রশাসনের সঙ্গে দ্রুতই যোগাযোগ করার পরামর্শ তাদের। ডক্টর ইউনূস সরকারের সাথে দেখা গেলো যে ভালো একটা সম্পর্ক করতে পারি। দেন আমার মনে হয় যে এদেশে গার্মেন্টসের জন্য, বাংলাদেশের জন্য যে ব্যবসাগুলো আছে এটার জন্য খুবই ভালো হবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কয়েক লাখ নথিহীন মানুষের জীবন প্রথম দিন থেকেই দুর্বিষহ করে দিতে বদ্ধপরিকর নয়া প্রেসিডেন্ট। এ তালিকায় আছেন বাংলাদেশিরাও, যা নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে কমিউনিটিতে। অন্যদিকে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের চেয়েও জোরালো সমর্থন নিয়ে উপস্থিত হবেন ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে হবে আপোষ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে কানাডা, গ্রিনল্যান্ড সহ বেশ কিছু অঞ্চল ঘিরে ট্রাম্পের ব্যাপক আগ্রহ শঙ্কাও জাগাচ্ছে। এতে উল্টো প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায় কিনা তা নিয়ে ভাবনা থেকেই যাচ্ছে। তবে মার্কিন জনগণের স্বার্থের বাইরে ট্রাম্প যাবেন না বলেই বিশ্বাস নাগরিকদের। On apreciei Trumpin per a to tămirea cei ca silti popului american. ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালে অভিষেক অনুষ্ঠানের জন্য রেকর্ড প্রায় $১৬০ মিলিয়ন তহবিল সংগ্রহ করেন তিনি। এবারে রিপাবলিকান কমিটি তার চেয়েও বেশি $১৭০ মিলিয়ন সংগ্রহ করেছে বলে খবর মিলেছে। ট্রাম্পের অন্যতম মিত্র ইলন মাস্ক থেকে শুরু করে বড় বড় আইটি কোম্পানির মালিকরা এই অর্থের যোগান দিয়েছেন বলে বিভিন্ন সূত্রের পক্ষ থেকে খবর পাওয়া গেছে। আর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেই বেশ কিছু পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে মূল কথা হলো যুদ্ধবন্ধের যে আভাস পাওয়া যাচ্ছে সেটিকে ইতিবাচক বলছেন অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সৈয়দ ইফতেখার এখন। রাষ্ট্র হিসেবে ৩০০ বছরের যাত্রা, সাম্রাজ্যের বয়সও একই। তবে আরব উপদ্বীপের অংশ হিসেবে সৌদি আরবে মানব সভ্যতার ইতিহাস ৬৩,০০০ বছর পুরনো। একবিংশ শতাব্দীতে এসে সৌদি আরবের ইতিহাস, ঐতিহ্য, ঐতিহাসিক স্থাপনা নিয়ে পর্যটকদের আগ্রহ বাড়ছে। জাহাঙ্গীর আলম হৃদয়ের পাঠানো তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। সৌদি সরকারের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে নতুন রূপে সাজছে সারা দেশের সব বিনোদন কেন্দ্র। বিশেষ করে নিজেদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে বিশ্ববাসীকে জানাতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। আরব উপদ্বীপের অংশ হিসেবে সৌদি আরবে মানব সভ্যতার ইতিহাস ৬৩,০০০ বছরের পুরনো। একবিংশ শতাব্দীতে এসে সৌদি আরবের ইতিহাস, ঐতিহ্য, সংরক্ষিত ঐতিহাসিক স্থানকে ঘিরে আগ্রহ বাড়ছে অভিবাসী দর্শনার্থীদের। রাজধানী রিয়াদে কিং আব্দুল আজিজ এক্সিবিশন সেন্টারে প্রতিদিন সকাল থেকে নানা দেশের নানা বয়সের দর্শনার্থীদের দেখা মেলে। সৌদি নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, জাপান, জর্ডান, মিশর, ইয়েমেন সহ নানা দেশের মানুষ ব্যস্ততার মাঝে সময় বের করে জানতে আসেন ইতিহাস। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, পুরো কান্ট্রি আসতেছে, যে অনেক রাষ্ট্র থেকে, ইটালি থেকে, জাপানি থেকে বা চায়না থেকে অনেক পাবলিক আসতেছে। এক্সিবিশন সেন্টারের ভেতরে রয়েছে ইসলাম ধর্মের জন্মলগ্নের বিভিন্ন স্থানের নিদর্শন, মক্কা, মদিনা, মসজিদে কুবা, উহুদের ময়দান, জাবালে নূর, পাথরে খোদাই করা পবিত্র কুরআনের বাণী, পাথরে লেখা আরবি ভাষা, কবিতা, আরবি বর্ণমালা, সোনালী ছাপা অক্ষরে লেখা পবিত্র কুরআনের আয়াত, নবীদের আমলে সংঘটিত বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ইত্যাদি। This is my first time to visit a national museum. মরুর পাহাড়, দিগন্ত বিস্তৃত মরুভূমি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়েছেন সেই ঐতিহাসিক হেরা পর্বতের গুহা, মক্কা থেকে মদিনায় হিজরতকালীন ইতিহাস ইত্যাদি ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই এক্সিবিশন সেন্টারে।
সৌদি রাজপরিবারের ব্যবহৃত আসবাবপত্র রয়েছে রিয়াদ এক্সিবিশন সেন্টারে। এখানে ঢুকতে লাগে না কোনো প্রবেশ ফি, তবে নিশ্চিত করা হয়েছে যথাযথ নিরাপত্তা, পরিচ্ছন্ন পরিবেশ এবং ইসলাম ধর্মের ইতিহাস ঐতিহ্য দেখে সন্তোষ জানান আগত দর্শনার্থীরা। নুজহাত কামাল, এখন সৌদি আরব। অবশেষে আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। দীর্ঘ 6 ঘন্টার বৈঠক ও ভোটাভুটি শেষে শনিবার ভোররাতে চুক্তি অনুমোদন দেওয়া হয়। আল জাজিরার প্রতিবেদন বলছে 32 সদস্যের মন্ত্রিসভার 24 জন প্রস্তাবের পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে 8টি। এর মাধ্যমে রোববার থেকে শুরু হচ্ছে 6 সপ্তাহের বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। 3 ধাপের এই চুক্তিতে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের হাতে বন্দী জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত। তবে চুক্তি কার্যকরের আগ মুহূর্ত পর্যন্ত গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে আইডিএফ। বৃহস্পতিবার যুদ্ধবিরতিতে দুপক্ষের সম্মতির পর থেকেই ইসরায়েলের হামলায় নিহত শতাধিক ফিলিস্তিনি। দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা খান বিবিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে ঝড় বইছে পিটিআই শিবিরে। এতে ইমরান খানকে কারামুক্তির আন্দোলন আরও জোরালো ও সহিংস হয়ে ওঠার শঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারাগারে বন্দি রেখে ইমরান খানের উপর চালানো রাজনৈতিক নিপীড়ন আর কিছুতেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পিটিআই নেতারা। তহিদুর রহমানের প্রতিবেদন। তোমার বন্ধু আমার বন্ধু, বন্দি নম্বর 804। এভাবেই পিটিআই নেতা ও সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের সমর্থকদের স্লোগানে স্লোগানে উত্তাল পাকিস্তান। দেশটিতে নতুন করে বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা। শুক্রবার আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে ইমরান খানকে 14 বছর এবং তার স্ত্রী বুশরা খান বিবিকে 7 বছরের কারাদণ্ড ও উভয়কেই আলাদা অর্থদণ্ডে দণ্ডিত করায় রাওয়ালপিন্ডির রাস্তায় নেমে ক্ষোভ ঝাড়তে শুরু করেন পিটিআই সমর্থক ও নেতাকর্মীরা। 19 কোটি পাউন্ডের এই দুর্নীতি মামলায় রায়ের দিন জামিনে থাকা ইমরান খানের স্ত্রীকে ফের পুলিশি হেফাজতে নেওয়ায় নিন্দার ঝড় উঠেছে পিটিআই শিবিরে। A fake case, it's a politically motivated case. Everybody in Pakistan knows it. এর মধ্য দিয়ে 2022 সাল থেকে রাজনৈতিক সংকটে ডুবে থাকা পাকিস্তানে আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে ইমরান খানকে কারামুক্তির আন্দোলন আরও জোরালো ও সহিংস হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে কারাগারে বন্দী রেখে ইমরান খানের উপর চালানো এমন রাজনৈতিক নিপীড়ন আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পিটিআই নেতারা। Imran Khan and he sentenced him to 14 years imprisonment, and he is also convicted the spouse of Imran Khan to 7 years imprisonment. We consider this to be a verdict which is not based on facts, it's against the evidence. It is actually a witch hunt. It's political victimization. ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে অন্তত 200টি মামলা রয়েছে। 2024 সালের 27 ফেব্রুয়ারি দুর্নীতি সংক্রান্ত আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান ও তার স্ত্রীকে অভিযুক্ত করা হয়। ক্ষমতায় ফিরে আসা থেকে বিরত রাখতেই একের পর এক মামলা ও সাজা ঘোষণার মধ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইমরান খানকে কারাগারে বন্দী রাখার পায়তারা চলছে বলেও অভিযোগ তুলেছে পিটিআই। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান আত্মঘাতী হবে বলছেন বিশেষজ্ঞরা। সামাজিক আইন শৃঙ্খলা অনেক কিছু জড়িত ওই নির্বাচনের সাথে, আর তার সাথে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনের কোনো এজেন্ডার মিলে না। এটা একটা ভালো পদ্ধতি হিসেবে, একটা ভালো গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে জাতীয় নির্বাচনের জন্য। আমরা এইটা ছাড়াও আরো বিবিধ কারণে আমরা স্থানীয় নির্বাচনের কথা আগে বলছি। পিলখানা হত্যা মামলায় সাজার শেষেও মুক্তি মিলছে না 400-র বেশি আসামির। আটকে আছেন বিস্ফোরক মামলায় ধীর গতিতে সাক্ষ্য গ্রহণ। বাস মালিকদের অনীহায় দেড় যুগেও চালু হয়নি রাজশাহীর নওদাপাড়া বাস টার্মিনাল। শহরের ভেতরেই চলছে যত্রতত্র পার্কিং। এবং ট্রাম্পের শপথের আগে অবৈধ বাংলাদেশিদের মধ্যে উৎকণ্ঠা, স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।